স্বাগত ডিবিসি নির্বাচিত সংবাদে। স্থানীয় সরকারের চেয়ারম্যান মেয়র নির্বাচনে জনগণের সরাসরি ভোট না রাখার সুপারিশের সমালোচনা করেছেন নির্বাচন বিশেষজ্ঞ ও রাজনীতিক বিশ্লেষকরা। সংস্কার কমিশনের সুপারিশ, চেয়ারম্যান মেয়র নির্বাচিত হবেন ইউপি সদস্য বা কাউন্সিলরদের ভোটে। এমন হলে দুর্নীতি ও রাজনৈতিক প্রভাব বাড়বে বলে মনে করছেন বদিউল আলম মজুমদার। আর রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এ ধরনের সিদ্ধান্ত হলে প্রশ্নবিদ্ধ হবে জবাবদিহি। স্থানীয় সরকার কাঠামোয় গ্রামাঞ্চল কিংবা শহরে সরকারের নানা কার্যক্রম পরিচালনা করে ইউনিয়ন পরিষদ, পৌরসভা ও সিটি কর্পোরেশন। নাগরিকদের নানা সেবা নিশ্চিতের দায়িত্বে থাকা এই প্রতিষ্ঠানগুলো বহু বছর ধরেই স্বেচ্ছাচারিতা সহ নানা অভিযোগে জর্জরিত। 2024 সালের গণ অভ্যুত্থানের পর নানা সংস্কার কমিশনের সাথে স্থানীয় সরকার ব্যবস্থাকে ঢেলে সাজাতেও গঠন করা হয় কমিশন, যে কমিশন গত রোববার অন্তর্বর্তী সরকারের কাছে তাদের প্রতিবেদন জমা দিয়েছে। এই কমিশনের নানা প্রস্তাবের মধ্যে সবচেয়ে আলোচিত জনগণের সরাসরি ভোটে নির্বাচন পদ্ধতি বাদ দিয়ে নির্বাচিত সদস্যদের ভোটে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বা সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচিত করার প্রস্তাব। যা নিয়ে চলছে আলোচনা সমালোচনা, যার ব্যাখ্যা দিলেন এই কমিশন প্রধান অধ্যাপক তোফায়েল আহমেদ। এখনকার সিস্টেমে যে কোনো ব্যক্তি যদি চেয়ারম্যান নির্বাচনে প্রত্যাশী হয়, তাকে আগে মেম্বার হওয়া লাগবে। তাহলে 6 জন বা 7 জন 10 জন লোক যদি চেয়ারম্যান হতে চায়, সেই 6 জন 7 জন 10 জন তাদেরকে আগে মেম্বারে কন্টেস্ট করতে হবে। তা আমাদের প্রত্যাশা, এই লেভেলের লোক যখন মেম্বার ইলেকশন করবে তাদের পরাজিত হওয়ার সম্ভাবনা কম, তারা মোটামুটি মেম্বার হয়ে যাবেন। এইবার ওখানে তারা পরিষদের ভিতরে কন্টেস্ট করবেন। আইয়ুব খান আমলের ব্যবস্থাপনা ছিল, এটা খারাপ কী হয়েছে? আইয়ুব খান আমলে করছে বলে এটা খারাপ হয়ে যায়নি, তো পুরো ভারতে তো তাই আছে। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলমের মতে, এই পদ্ধতিতে অনিয়ম ও রাজনৈতিক প্রভাবের সম্ভাবনা থেকেই যাচ্ছে। এখন যে পদ্ধতিতে আছে, সরাসরিভাবে নির্বাচিত হয় মেয়ররা, চেয়ারম্যানরা এবং কাউন্সিলররা, মেম্বাররা, এইভাবেই থাকা উচিত। এর যৌক্তিকতা হলো, এর যদি আমরা পরোক্ষ নির্বাচন হয় তাহলে ব্যাপক দুর্নীতি হবে, এখানে কেনাবেচা হবে এবং অস্থিরতার সৃষ্টি হবে, অস্থিতিশীল হবে। বিশ্লেষকরা বলছেন, জনগণের সরাসরি ভোটে নির্বাচিত না হলে জনপ্রতিনিধিদের জবাবদিহিতা থাকবে না। যারা আপনার সহযাত্রী, তাদের অধিকাংশই যদি সেই মেয়রের লোক হয়, তখন তো আপনি সদিচ্ছা থাকলেও আপনার ইচ্ছাটা কাজে লাগবে না। সুতরাং আমি মনে করি যে এটার মধ্যে কোনো মেরিট নাই এই প্রস্তাবের মধ্যে। তাদের মধ্যে যে তাদের দায়িত্বের জন্য জবাবদিহিতা করা, এই জায়গাটা শক্তিশালী করতে পারলে আর কোনো সমস্যা নাই। তবে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের পক্ষে মত বিভিন্ন জনের। আমরা যেই জনমত জরিপ করেছি, জনমতের একটা বিরাট সংখ্যক, ওভারওয়েলমিং মেজরিটি, অর্থাৎ অধিকাংশ জনগণই কিন্তু স্থানীয় নির্বাচন, জাতীয় নির্বাচন আগে করার পক্ষে মত দিয়েছে। আমরা তাই প্রস্তাব করেছি। তো এখন এটাও নির্ধারিত হবে রাজনৈতিক দলের সাথে আলাপ আলোচনার ভিত্তিতে। বিভিন্ন কমিশন থেকে প্রাপ্ত সুপারিশগুলোর ভবিষ্যৎ নির্ভর করছে রাজনৈতিক দলগুলোর ওপর। তাদের সাথে জাতীয় ঐক্যমত কমিশনের মে মাসের 2য় দফা সংলাপেই চূড়ান্ত হতে পারে বিষয়গুলো। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা। স্থানীয় সরকারের চেয়ারম্যান মেয়র নির্বাচনে সরাসরি ভোট বাতিল সুপারিশের সমালোচনা, জনগণের কাছে জবাবদিহি থাকবে না, দুর্নীতি বাড়ার শঙ্কা। এ বিষয়ে বিস্তারিত জানাতে বার্তাকক্ষ থেকে যুক্ত হয়েছেন বিশেষ প্রতিনিধি মনিরুল সোহাগ। মনিরুল সোহাগ, আমরা প্রতিবেদনে দেখছিলাম সরাসরি জনগণের ভোট বাতিল করে সদস্যদের ভোটে নির্বাচিত করার জন্য যে নিয়ম চালুর সুপারিশ করা হয়েছে, তা আসলে কতটুকু বাস্তবসম্মত? বিশ্লেষকরাই বা কি বলছেন এই ব্যাপারে? সুরভি, আপনি আসলে দেখলেন এই প্রতিবেদনের মাধ্যমে, এখানেও কিন্তু কয়েকজন বিশ্লেষক, বিশেষজ্ঞ তাদের মতামত দিয়েছেন এবং সবচেয়ে যে বিষয়টি গুরুত্বের সাথে আলোচনা হচ্ছে সেটি হচ্ছে যে সদস্যদের ভোটে যদি একজন চেয়ারম্যান অথবা মেয়র নির্বাচিত হন, সেক্ষেত্রে তার আসলে জনগণের কাছে তার যে প্রতিশ্রুতি অথবা জনগণের জন্য কাজ করার যে বিষয়, সেই জায়গাটা থেকে অনেকেই আসলে দূরে সরে যেতে পারেন। অর্থাৎ ইউনিয়ন পরিষদের মেম্বার অথবা সিটি কর্পোরেশনের কাউন্সিলর তাদের একটি সংখ্যাগরিষ্ঠ পর্যায়ের মতামত যদি রক্ষা করেন বা তাদের মন তুষ্ট করে যদি মেয়র বা চেয়ারম্যান চলেন, সেক্ষেত্রে কিন্তু তার পদ নিশ্চিত হয়ে যাচ্ছে এবং তার পদ ধরে রাখতে পারছেন। এই বিষয়টি সবচেয়ে বেশি আশঙ্কার বিষয়। অর্থাৎ সাধারণ মানুষের সেবা নিশ্চিতের যে বিষয়, তাদের যে নাগরিক সুবিধাদি, সেটির
তুলনায় আসলে যারা সদস্য রয়েছেন তাদের মন জোগাড় করার বিষয়ে মেয়র বা চেয়ারম্যানরা বেশি মনোযোগী হতে পারেন, এই আশঙ্কার কথা কিন্তু বিশ্লেষকরা বলছেন। এবং বলছেন যে স্থানীয় সরকার নির্বাচনে অন্যান্য সদস্যরা যেরকম সরাসরি জনগণ বা ভোটারের ভোটে নির্বাচিত হচ্ছে, চেয়ারম্যান বা মেয়ররাও যদি সরাসরি জনগণের ভোটে নির্বাচিত হয় সেক্ষেত্রে তাদের জবাবদিহিতা যেভাবে বাড়বে, তেমনি ওই চেয়ারম্যান বা মেয়র যিনি নির্বাচিত হচ্ছেন তিনিও কিন্তু স্বাধীনভাবে কাজ করার জন্য তার যে ইচ্ছা সেটি তিনি প্রকাশ করতে পারবেন বা স্বাধীনভাবে কাজ করার সুযোগ বৃদ্ধি পাবে। অর্থাৎ পুরো স্থানীয় সরকার নির্বাচন বা স্থানীয় সরকারের যারা দায়িত্বে থাকবেন তারা আসলে মূলত স্বাধীনভাবে কাজ করার জন্য এবং একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন এবং সেই যে সংস্থাটি বা যে প্রতিষ্ঠানটি সেটি জনগণের জন্য পরিচালিত হওয়ার জন্য আসলে সরাসরি ভোটে নির্বাচন হওয়া দরকার, এই বিষয়ে মত দিয়েছেন বেশিরভাগ বিশ্লেষকরা। জি, এখানে আরও একটি বিষয় উঠেছে মনিরুল সোহাগ, যেটা হচ্ছে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন নিয়েও নানা মত কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এ ব্যাপারেও রাজনৈতিক বিশ্লেষকরা কী ধরনের মতামত বা পরামর্শ দিচ্ছেন? আপনি জানেন যে আসলে এই নির্বাচনটি কখন হবে এই বিষয়টি নিয়ে কিন্তু নানা সময় ধরে বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের আলোচনা আমরা দেখছি। রাজনৈতিক দল থেকে শুরু করে সরকারের বিভিন্ন দপ্তরের দায়িত্বে থাকা বিভিন্ন উপদেষ্টা বা অন্যান্য সংস্থার লোকজনও কিন্তু এই বিষয়টি নিয়ে কথা বলছেন। তো সবচেয়ে এখন যে বিষয়টি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে আসছে যে জাতীয় নির্বাচনের আগে স্থিতিশীল পরিবেশ এবং সুষ্ঠু পরিবেশ তৈরি করার জন্য স্থানীয় সরকার নির্বাচনটি আরও আগে হওয়া দরকার, অর্থাৎ জাতীয় নির্বাচনে আগে হওয়া দরকার, এই বিষয়টিতে কিন্তু অনেকেই মত দিয়েছেন। এবং বদিউল আলম মজুমদার কিন্তু বলেছেন তারা যে একটি সার্ভে করেছিল বা পরিসংখ্যান করেছিলেন মানুষের মধ্যে যে তারা আসলে মানুষ আসলে কোন নির্বাচনটি আগে চায়, সেক্ষেত্রে কিন্তু তারা বলছেন যে বেশিরভাগ মানুষই বলেছে স্থানীয় সরকার নির্বাচন আগে হওয়া দরকার। তবে বিভিন্ন রাজনৈতিক দল বা অনেক রাজনৈতিক দল কিন্তু বলছেন আগে জাতীয় নির্বাচন হওয়ার পরে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে। তবে যারা কমিশনে রয়েছেন তারা কিন্তু সবাই বলছেন এটি আসলে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে এই সিদ্ধান্তটি চূড়ান্ত হবে যে আসলে কোন নির্বাচনটি আগে হবে। তবে স্থিতিশীল পরিবেশ এবং জাতীয় নির্বাচনের জন্য একটি সুষ্ঠু পরিবেশ বা একটি নতুন ধারা তৈরি করার জন্য আসলে স্থানীয় সরকার নির্বাচনটি আগে হোক এটিও হওয়া দরকার, এটিও কিন্তু অনেকে মনে করছেন। এবং অনেকে বলছেন যে জাতীয় নির্বাচনে আগে যদি স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হয় সেক্ষেত্রে আসলে অনেক যোগ্য প্রার্থী বা যোগ্য জনপ্রতিনিধি পাওয়া যেতে পারে এবং অনেক ক্ষেত্রে তুলনামূলকভাবে যে সকল প্রভাব তৈরি হয় নির্বাচনের ক্ষেত্রে। জি, একদম পরিষ্কার মনিরুল সোহাগ, এই ক্ষেত্রে জনগণের লাভ ক্ষতির বিষয়টাও একটু তুলে ধরবেন যে কী ধরনের ফলাফল বা এন্ডিং আসতে যাচ্ছে। আসলে এই বিষয়টি সম্পর্কে এখনও চূড়ান্ত কোনো কিছুই বলা যাচ্ছে না যে প্রস্তাবগুলো আসছে এই প্রস্তাবের মধ্য থেকে কতগুলো প্রস্তাব আসলে চূড়ান্তভাবে থাকবে অথবা সবগুলোই থাকবে কিনা বা কোনগুলো বাদ যেতে পারে, এগুলো আসলে মূলত রাজনৈতিক দলগুলোর উপর বেশি নির্ভর করছে। আপনি দেখছেন যে এরই মধ্যে কিন্তু কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর সংলাপ বা আলোচনা হচ্ছে। এই বিষয়গুলো আসলে এর সামনে যে আলোচনা হবে বা সংলাপ হবে সেখানে আসলে চূড়ান্ত হবে এবং কমিশন কিন্তু বারবার বলছে যে প্রস্তাবগুলো তাদের কাছে এসেছে সেগুলো রাজনৈতিক দলের সাথে তাদের সাথে আলোচনা করে তাদের মতামত নিয়ে আসলে চূড়ান্ত করবেন এবং সবার সম্মিলিত মতামতের ভিত্তিতে একটি সুষ্ঠু সুন্দর এবং নিরপেক্ষ নির্বাচন, সেটি স্থানীয় সরকার হোক এবং জাতীয় নির্বাচন হোক, সেটি আসলে কমিশন এবং সরকারের চাওয়া, এটি সম্পর্কে কিন্তু বারবার জানিয়েছেন তারা। জি, মনিরুল সোহাগ, আপনাকে অসংখ্য ধন্যবাদ বার্তা কক্ষ থেকে যুক্ত হবার জন্য। সংবাদের প্রথম অংশে যেমনটি জানিয়েছিলাম 1.5 মাসের মধ্যে শুরু হলো মাগুরার আলোচিত 8 বছরের শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলার বিচার। এই বিষয়টি নিয়ে আরও বিস্তারিতভাবে কথা বলতে অনলাইনে সরাসরি যুক্ত হয়েছেন মানবাধিকার কর্মী খুশি কবির। খুশি কবির, আপনাকে স্বাগত আমাদের আজকের এই আয়োজনে। এবং আমরা যেটা দেখতে পাচ্ছি যে ধর্ষণ সহ নানাবিধ নির্যাতনের ব্যাপারে বা অপরাধের ব্যাপারে বিচার শুরু করাটাই যেন বাংলাদেশের প্রেক্ষাপটে একটি কঠিন বিষয়। তো শিশু আসিয়ার ঘটনা নিয়ে 1.5 মাসের মধ্যে এই বিচার প্রক্রিয়া শুরু হলো, আপনি এটাকে কিভাবে দেখছেন? আমরা এটা অভিনন্দন জানাই। আমরা মনে করি এটা খুবই ইতিবাচক একটা দৃষ্টান্ত সৃষ্টি করছে এবং আশা করি এটা সর্বক্ষেত্রে সব জায়গায়, শুধু আফিয়ারটা এত বেশি আলোচিত হয়েছে, আমরা সবাই এটা নিয়ে অনেক বক্তব্য রেখেছি, কথা বলেছি, আমরা আন্দোলন অনেকে করেছে, সবাই করেছি। তো এইখানে আফিয়ার ব্যাপারে যেরকম এত দ্রুত তারা ব্যবস্থা নিচ্ছে সেটা যেন সর্বক্ষেত্রে সব জায়গায় সব নারীদের জন্য, সব শিশুদের জন্য, সব ধরনের অপরাধের জন্য এই ধরনের জন্য কার্যকরিতা থাকে। জি, আপনি কি মনে করেন যে এই ধরনের স্পর্শকাতর বিষয় নিয়ে ট্রাইব্যুনাল যথাযথভাবে কাজ করতে পারবে? এটা নির্ভর করবে কর্তৃপক্ষের উপর, ট্রাইব্যুনালে যারা আছে ওনাদের উপর। আমরা আশা রাখি যে প্রথমে যেটা তারা যে
পদক্ষেপটা নিয়েছে বা যে কেসটা তারা হাজির করেছে যেটা কোর্টের কাছে, সেটা হলো যে তারা সঠিকভাবে সঠিক ব্যক্তিদের করা হয়েছে। এখানে কোনো অন্য কোনো বিষয় যেন এখানে কোনো ভূমিকা না পায়, এখানে কোনো প্রশ্রয় না পায়। এটা কারোর কোনো ব্যক্তি স্বার্থ বা শত্রুতা বা স্থানীয়ভাবে কারো দ্বারা প্রভাবিত বা এগুলো না হয়ে এটা যেন সঠিকভাবে হয়। আমার মনে হয় ব্যাপারটা এত বেশি আলোচিত হয়েছে, এত বেশি এটা আলোচনা হয়েছে সবাই মিলে, যে আশা করি এবার সঠিকভাবে করবে। তবে আমরা অনেক সময় দেখি যে মামলা ওঠার পরেও অনেক বছর লাগানো হয়। এটা যদিও দ্রুত বিচার করার আদেশ আছে, এটা বিধান আছে, কিন্তু তারপরেও আমরা প্রায় দেখি যে অনেক বেশি দীর্ঘ সময় নেয়। আমি উদাহরণ অনেকগুলো আছে আমাদের কাছে, তার মধ্যে সুবর্ণচরের ওই যে 2018 সনের নির্বাচনের পরে যে সুবর্ণচরের যে গ্যাংরেপ হয়েছিল যে নারী, তার বিচার 5 বছরের পরে তারা পেয়েছে। একই ঘটনা আমরা বলবো যে নোয়াখালীর আবার কোম্পানিগঞ্জে, সেখানে বেগমগঞ্জে, বেগমগঞ্জে যে ঘটনাটা ঘটেছে সেটাও এখনো বিচার পাওয়া যায়নি। তো আমি আশা করি এই মামলাতে যেন যেভাবে তারা চার্জশিটটা গঠন করেছে ঠিক সেইভাবে যেন মামলা এগোতে থাকে, এটা দৃষ্টান্ত হয়ে থাকে, এবং এটা যেন সব সময় সর্বক্ষেত্রে এটা কার্যকারিতা এইভাবেই যেন চলে। আমরা এরকমই চাই। নিশ্চয়ই সুষ্ঠু বিচার এবং দ্রুত বিচার হোক, এটি সবার প্রত্যাশা। খুশি কবির, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেবার জন্য। সংযুক্ত আরব আমিরাতে দুবাইয়ের গোল্ডেন ভিসা পাওয়া 70 জন বাংলাদেশিকে চিহ্নিত করেছে দুর্নীতি দমন কমিশন। তাদের পাসপোর্ট সহ বিস্তারিত নাম ঠিকানা সংগ্রহ করে আয়কর ফাইল তলব করেছে সংস্থাটি। দুদকের কাছে তথ্য রয়েছে এসব বাংলাদেশি গোপনে দুবাইয়ে অর্থ পাচার করেছেন, আর পাচারের অর্থ বিনিয়োগ করেছেন আবাসন সহ বিভিন্ন খাতে। বিভিন্ন দেশ থেকে প্রকাশ্যে গোপনে বিপুল পরিমাণ অর্থ স্থানান্তরিত হচ্ছে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে। আবাসন খাতে বিনিয়োগ সহ বিভিন্ন ক্যাটাগরিতে গোল্ডেন ভিসা দেয় দেশটি। যুক্তরাষ্ট্রভিত্তিক অলাভজনক প্রতিষ্ঠান সেন্টার ফর অ্যাডভান্সড ডিফেন্স স্টাডিজের প্রতিবেদন বলছে, গোপনে 459 বাংলাদেশি দুবাইয়ে মোট 972টি আবাসন সম্পদের মালিক হয়েছেন। এজন্য তারা ব্যয় করেছেন $315 মিলিয়ন। এসব সম্পদের মধ্যে 64টি দুবাইয়ে অভিজাত এলাকা, দুবাই মেরিনা ও 19টি পাম জুমেরাইতে, যেখানে অন্তত 100টি ভিলা ও কমপক্ষে 5টি ভবনের মালিক বাংলাদেশি। 4 থেকে 5 জন বাংলাদেশি প্রায় $44 মিলিয়ন সম্পত্তির মালিক, যদিও প্রতিবেদনে কারো নাম পরিচয় প্রকাশ করা হয়নি। এসব সম্পদের মালিক কারা তার অনুসন্ধানে নামে দুদক। সবশেষ দুবাইয়ে বিনিয়োগকারীদের মধ্যে 70 জনকে চিহ্নিত করেছে সংস্থাটি, যাদের নাম ঠিকানা এবং পাসপোর্ট নম্বর সংগ্রহ করেছে দুদক। তালিকায় রয়েছেন আহসানুল করিম, আঞ্জুমানারা শহীদ, হেফজুল বারী, মোহাম্মদ ইকবাল, হুমায়রা সেলিম, জুরানচন্দ্র ভৌমিক সহ 70 জন। এদের মধ্যে গার্মেন্টস ব্যবসায়ী, আমদানি রপ্তানিতে জড়িত ব্যবসায়ী, অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা রয়েছেন, যাদের আয়কর ফাইল তলব করে জাতীয় রাজস্ব বোর্ডে চিঠি দিয়েছে দুদক। অনুসন্ধানকারী কর্মকর্তা যে চিঠি পাঠিয়েছেন সেটা সঠিক যে তারা এই সংক্রান্ত রেকর্ডপত্র সংগ্রহের জন্য এনবিআর এর কাছে তথ্য চেয়েছে। পাচারকৃত অর্থ পুনরুদ্ধারের জন্য আইনানুগ যে সকল প্রক্রিয়া অনুসরণ করা প্রয়োজন সবটুকুই অনুসন্ধান দল এবং তদন্ত দল করবেন। দুদকের কাছে তথ্য রয়েছে, দুবাইয়ে বিনিয়োগ করা 70 বাংলাদেশি দেশ থেকে পাচার করা অর্থে বিদেশে সম্পদ গড়েছেন। সেখানে আরও যাদের বিনিয়োগ রয়েছে তাদের বিষয়ে খোঁজ নিচ্ছে সংস্থাটি। আদিত্য রাফাত, ডিবিসি নিউজ, ঢাকা। দুবাইয়ে গোল্ডেন ভিসা পাওয়া 70 জন চিহ্নিত, তাদের আয়কর ফাইল তলব দুদকের, পাচারের টাকা, আবাসন সহ বিভিন্ন খাতে বিনিয়োগের অভিযোগ। এই বিষয়টি নিয়ে আরও বিস্তারিতভাবে কথা বলতে বার্তাকক্ষ থেকে সরাসরি যুক্ত হয়েছেন অ্যাসাইনমেন্ট এডিটর আদিত্য আরাফাত। আদিত্য, যেসব আমরা দেখলাম প্রতিবেদনে, এবং এই সম্পদগুলোর মালিক আসলে কারা, এ নিয়ে দুদকের বিস্তারিত কোনো বক্তব্য রয়েছে কিনা, আর এ নিয়ে দুদকের পরবর্তী পদক্ষেপগুলো কি হতে পারে? আপনাকে জানিয়ে রাখি, দুবাইয়ের যে গোল্ডেন ভিসা এটি বহুল কাঙ্ক্ষিত
ভিসা অনেকের কাছে, কারণ এই গোল্ডেন ভিসার বিপরীতে 10 বছর এবং এই গোল্ডেন ভিসা দেয়া হয় মূলত হচ্ছে যে দুবাইয়ে আবাসন খাতে বিনিয়োগ সহ বিভিন্ন খাতে বিনিয়োগ যারা করে থাকেন এবং বেশ কিছু ক্যাটাগরি রয়েছে, সেই ক্যাটাগরির বিপরীতে গোল্ডেন ভিসা দেয়া হয় এবং সেই গোল্ডেন ভিসা পেতে এবং অনেক বাংলাদেশি এর মধ্যে বিনিয়োগ করেছেন। এছাড়া বাংলাদেশ থেকে যারা এই পর্যন্ত বিনিয়োগ করেছেন এমন তথ্য আমরা আসলে হরহামেশাই শুনতে পারি যে দুবাই সহ বিভিন্ন দেশে বাংলাদেশিরা অর্থ পাচার করেছেন, কিন্তু দুদক সুনির্দিষ্ট তথ্য পেয়েছে যে দুবাইয়ে যে 70 জন বাংলাদেশি, যেটি আমরা এই সংবাদে দেখিয়েছি যে 70 জন বাংলাদেশির নাম, ঠিকানা এবং পাসপোর্টের তথ্য পাওয়া গেছে, যে তথ্যগুলোতে রয়েছে যে সেই তথ্যগুলোতে তাদের পূর্ণ ঠিকানা রয়েছে এবং দুদকের কাছে তথ্য রয়েছে তারা দুবাইয়ের আবাসন খাতে তারা বিনিয়োগ করেছেন, আবাসন খাত সহ এবং বিভিন্ন জায়গায় তারা বিনিয়োগ করেছেন এবং এই যারা বিনিয়োগ করেছেন তাদের পূর্ণাঙ্গ তথ্য, বাংলাদেশে তাদের আর কি পরিমাণ সম্পদ রয়েছে, তারা কি পরিমাণ আয়কর দিয়ে থাকে, সেই সব তথ্য উপাত্ত দুদক এর মধ্যে সংগ্রহ করতে মাঠে নেমেছে। এছাড়া দুদকে এই 459 বাংলাদেশি, ওখানে দুদকের কাছে যে তথ্যটি রয়েছে 459 বাংলাদেশের মধ্যে 70 জনের বিস্তারিত তথ্য পেয়েছে এবং এর বাইরে আরও যারা রয়েছে তাদের বিষয়ে দুদক তথ্যপত্র সংগ্রহ করছে এবং দুদক, আপনাকে যেটি আমি জানাতে চাই, দুদক বাংলাদেশ ব্যাংকের মাধ্যমেও বিএফএর মাধ্যমেও এদের বিষয়ে বেশ কিছু তথ্য পেয়েছে। এছাড়া এরা বাংলাদেশ থেকে বৈধ কোনো প্রক্রিয়ায় বিদেশে কোনো দুবাইতে অর্থ স্থানান্তর করেনি এবং ওরা যে পদ্ধতিতে যেভাবে টাকা পাচার করেছে সেটা হচ্ছে একেবারে দেশের বাইরে অর্থ পাচারের ক্ষেত্রে আসলে যেসব প্রতিষ্ঠান জড়িত তাদের ব্যাপারে কি দুদক যথাযথ তথ্য সংগ্রহ করতে পেরেছে কিনা, তারা কি বলছে? শুধু দুবাই নয়, দুদক এর মধ্যে আরও বেশ কয়েকটি দেশে বাংলাদেশি যারা বিনিয়োগ করেছেন সে বিষয়ে দুদক অনুসন্ধান শুরু করেছেন এবং দুদক বলছে যে তারা বেশ কিছু অগ্রগতিমূলক তথ্য পেয়েছে এবং এই পর্যন্ত বিভিন্ন দেশে, ইউরোপ, আমেরিকার বিভিন্ন দেশে দুর্নীতি দমন কমিশন মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্ট রিকোয়েস্ট, অর্থাৎ সংক্ষেপে যেটাকে MLAR বলা হয়, সেই MLAR অর্থাৎ আইনি চিঠি দিয়েছে যে যেসব বাংলাদেশের বিষয়ে সন্দেহজনক যেসব বাংলাদেশি রয়েছে, যাদের বিষয়ে দুদক তথ্য রয়েছে, তাদের বিষয়ে ওই দেশের সরকারের পক্ষ থেকে তথ্য পাওয়ার জন্য চিঠি দিয়েছে। তবে এখানে একটি বিষয়, দুদক যেসব বিষয়ে অনুসন্ধান এবং তদন্ত করছে, এখানে যে শুধুমাত্র তাদেরকে চিহ্নিত করলেই হবে না, এখানে আসলে মূল চ্যালেঞ্জ যেটি, সেই অর্থ যেগুলো বাংলাদেশ থেকে পাচার হয়েছে সে পাচারের অর্থ ফেরত আনা বিষয়টি সবচেয়ে বড় চ্যালেঞ্জ এবং সেই পাচারের অর্থ শুধুমাত্র বাংলাদেশের পক্ষ থেকে তোড়জোড় বা চেষ্টা করলেই হবে না, যেই দেশে অর্থ পাচার হয়েছে সেই দেশের কতটুকু আন্তরিকতা আছে সেই বিষয়টি সবচেয়ে দেখার বিষয় এবং অর্থাৎ দুই দিক থেকেই প্রচেষ্টা থাকতে হবে। অসংখ্য ধন্যবাদ আদিত্য আরাফাত আপনাকে যুক্ত হবার জন্য। ডিবিসি নির্বাচিত সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গেই থাকুন।